স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বঙ্গবন্ধুর সংগ্রামী প্রাণকে হত্যার স্পর্ধা দেখায়নি পাকিস্তানি সামরিক জান্তাও, অথচ দেশেরই কিছু কুচক্রী ৭৫-এর ১৫ই আগস্ট রাতের অন্ধকারে হত্যা করল বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক ও তার পরিবারের ১৮ সদস্যকে। অবিসংবাদিত এই নেতাকে হত্যার ক্ষতি আর ক্ষত আজও বয়ে বেড়ায় দেশের মানুষ। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের জীবন ও চেতনা নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম এবং গ্যালারি চিত্রকের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান। স্বাগত আপনাদের। আমাদের মুক্তিযুদ্ধে এবং নানা সময়ে আমাদের যারা শিল্পী, সঙ্গীত, গণসঙ্গীত এগুলো ভূমিকা রেখেছে। তো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতার ডাক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কিভাবে উজ্জীবিত করেছিল? আমি প্রথমেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করছি এবং যারা প্রাণ দিয়ে গেছেন এই দেশের জন্য তাদের। আমি তখন ঢাকা রেডিওতে চাকরি করি। ৭ই মার্চের যখন ভাষণ আমি খুব কাছের থেকে দেখতে পেরেছিলাম এবং আমার যে একটা সত্তা যে আমি বাঙালি, ওই দিন বুঝতে পারলাম যে আমি একটা বাঙালি, আমার আলাদা একটা জগৎ আছে। এবং ওইটা শোনার পর থেকেই মানে বাংলার প্রতি, দেশের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্ম নেয়। এবং আমরা শিল্পীরা মনে করেন এই দেশাত্মবোধক গান, গণসঙ্গীত, যে সঙ্গীত এখন খুব কম পাওয়া যায় গণসঙ্গীত, ওই সময় কিন্তু 69, 70 ওই সময় কিন্তু গণসঙ্গীতের উত্থান হয় আমাদের ভীষণ। এবং আমরা শিল্পীরা তখন ঝাঁপিয়ে পড়ি বঙ্গবন্ধুর সেই আদর্শকে বিয়ে করার জন্য। এবং আমি স্বাধীন বাংলা বেতারে ছিলাম। আমি গেছি ৭ই মার্চের ভাষণের মনে করেন 10-12 দিন পরে আমার সিলেট বাড়ি, সিলেটে চলে যাই। সিলেট থেকে আমি 7টা ফ্যামিলি নিয়ে ওপার যাই, গিয়ে হাইলাকান্দি থেকে, কাছাড় থেকে আমি গিয়ে কলকাতাতে স্বাধীন বাংলা বেতারে জয়েন করি। এবং বঙ্গবন্ধু আদর্শে আমরা এই গানগুলো করি। প্রতিটি গানের আগে মনে করেন বা ওই বঙ্গবন্ধু কথা মনে পড়তো, ওই ৭ই মার্চের ভাষণ। এবং আমরা যে কোনো ফাংশনে গেলে পরে ওই সিডিটা বাজানো হতো, ক্যাসেটটা, মানে ৭ই মার্চের ভাষা। এইটা যে কি মানে একজন, ইনি যে কত বড় মহাপুরুষ ছিলেন, লেখা নাই কিছু নাই, এত সুন্দর একটা ভাষণ দিয়ে গেছেন, এটা আসলে চিন্তা করা যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনের পটভূমিটা একটু আপনার কাছে আমি জানতে চাইবো। আগে একটু আমি মনিরুজ্জামানের কাছ থেকে আসি। আপনারা এবার একটি আয়োজন করেছেন, আপনি তার একজন অন্যতম আয়োজক, রংতুলিতে শোকগাথা, যেখানে শিল্পীরা বঙ্গবন্ধুর ছবি আঁকছেন বা সেই সময়ের নানা ছবি আঁকছেন। সারা কেমন পাচ্ছেন? না, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আগামীকাল বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী। আগামীকাল এই দিনে ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান। তো এবছর 40 বছর পূর্তি উপলক্ষে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ 40 দিন ব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছে। 40 দিনেরই একটি দিন ছিল 12 তারিখ, অর্থাৎ 12 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশবরেণ্য শিল্পীরা, প্রবীণ এবং নবীন, যারা সত্যিকার অর্থে পারদর্শী এবং যাদের একটা কন্ট্রিবিউশন আছে, অবদান আছে, যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তাদেরকে নিয়ে একটি কর্মশালা অর্থাৎ আর্ট ওয়ার্কশপ, যেটা বললেন আপনি, রংতুলিতে শোকগাথা নামে আমরা এটা উদযাপিত করলাম। এবং সবচেয়ে খুশির খবর আমাদের জন্যই যে আমরা ইতস্ততভাবে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যারা ক্রিয়েটিভ, কি ছবি আঁকা, কি কবিতা, কি সঙ্গীত, কি নাটক, বহুভাবে বহুরূপে বঙ্গবন্ধু এসেছেন। কিন্তু এবারই প্রথম যে 50 জন শিল্পী একত্রিত হয়ে যেখান থেকে, যে জায়গাটা থেকে বঙ্গবন্ধু এই জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছেন এবং যেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঘাতকের বুলেটে,
সেই ভবনে বসে আমরা ছবি আঁকতে পারলাম, এটা আমাদের আমার জন্য প্রশ্ন আনন্দের। ছিল সারা কেমন পেয়েছেন, শিল্পীদের অংশগ্রহণ কেমন ছিল, কত পরিমাণ শিল্পী এটা এসেছেন? আমরা আসলে আমাদের টার্গেট ছিল 50 জন শিল্পীকে ডাকবো, কিন্তু শুনে খুশি হবেন প্রায় শতাধিক শিল্পী অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব ছিল, যেহেতু আমরা স্থান চিত্রকর্ম কতগুলো পেয়েছেন সেখান থেকে? 54টি 54টি মানে চিত্রকর্ম। আমরা এগুলো কোনো প্রদর্শনী কি আপনারা হ্যাঁ করছেন? এগুলো আমরা তড়িঘড়ি করে, যেহেতু অনেক প্রোগ্রাম চলতেছে, আমরা আগামী মাসের ফার্স্ট উইকে যে কোনো ইম্পর্টেন্ট জায়গায় এটাকে প্রদর্শিত করব শিল্পরসিক বা দেশবাসীর উদ্দেশ্যে। জি, আমি আবার আসি আপনার কাছে, যেটি নিয়ে কথা হচ্ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনের পটভূমিটা যদি একটু বলেন, আর তখন সেখানে কারা কারা ছিলেন, আপনারা কিভাবে কাজ করতেন? এই নতুন প্রজন্ম সেটা সম্পর্কে খুব বেশি জানে না, আপনি যেহেতু প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, আমাদের সুযোগ হয়েছে আপনার কাছ থেকে প্রথমে জানার। আপনার 26 তারিখ যখন 25 তারিখ রাত্রে যখন গুলাগুলি হলো, ঢাকাতে শুরু হলো, হ্যাঁ ক্র্যাকডাউন ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে চিটাগাং রেডিওতে কিছু বেলাল ভাইয়েরা কয়েকজন মিলে তারা কালুরঘাট দখল করে, হান্নান। হ্যাঁ হান্নানরা এই দখল করে কালুরঘাটে শুরু করে, কালুরঘাটে শুরু করার পরে কালুরঘাটে 30 তারিখে বোমা মেরে ওই স্টেশনটা উড়িয়ে দেয়। ভাগ্য ভালো ওরা বেঁচে যায়। তো ওরা ওইখান থেকে 1 কিলোমিটার 1 কিলো ট্রান্সমিটার একটা নিয়ে ওরা আপনার আগরতলার দিকে রওনা হয়। আগরতলার দিকে রওনা হওয়ার পরে ওইখানে আগরতলাতে যাওয়ার পরে ওইখানে যারা বড় বড় নেতা ছিলেন ওদের সঙ্গে কথাবার্তা বলে 50 মেগাওয়াটের একটা যন্ত্র তারা বলে যে এটা না ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তখন শতপথী ছিলেন তথ্যমন্ত্রী। আচ্ছা, ওইটা নিয়ে আমরা সেকেন্ডভাবে আবার দ্বিতীয়বার আবার 25শে মে মাসে 25শে নজরুল ইসলামের জন্মদিনে বালিগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতারের নিজস্ব একটা স্টুডিও তৈরি হয়। এই স্টুডিওতে আমি ছিলাম, সমর দাস, আপেল মাহমুদ, আব্দুল জব্বার, অজিত রায়। পশ্চিমবঙ্গের শিল্পীরা কি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিল? ওরা যুক্ত হয়েছিল মানে আমি বলি, যেমন অংশুমান রায়ের এই গানটা শোনো একটি মুজিবের, এই গানটা এটা সে নিজের থেকেই করেছে এবং গৌরীদার লেখা, যে গানটা প্রচুর আলোড়ন তুলেছিল। আর আমরা কিন্তু এই স্টুডিওতে আমরা নিজেরাই ছিলাম। আমরা এখানে এই গানের অনুষ্ঠান রেকর্ড করে দিতাম, এটা নিয়ে যাওয়া হতো, কথার থেকে ব্রডকাস্ট করা হতো, এটা আমরা জানতাম না। আমাদের ডিউটি ছিল যে নাটক করে সেটা করা হয়েছিল যুদ্ধের কৌশলগত কারণেই, স্ট্র্যাটেজিক কারণেই, যে তথ্য যেন খুব বেশি লোকের কাছে না ইয়ে হয়। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই সময় সাধারণ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে কৃষক, মজুর, দিনমজুর, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, জনতা সবার জন্য একটা বিরাট একটা অনুপ্রেরণার জায়গা ছিল। আশ্চর্য হবেন, এমনি দেখেন এত সিকিউরিটি, তারপরে আমরা চিঠি পেতাম, এটা একটা অবাক ব্যাপার। তারপরে চিঠি পেতাম। যেমন আমার মনে আছে এই তখন ঈদ ছিল, তো ঈদে শহীদুল ইসলামের একটা চাঁদ তুমি ফিরে যাও, এটা গীতিনাট্য করেছিল, অজিত রায় ছিল সুরকার। তো রূপা একটা গান গিয়েছিল, চাঁদ তুমি ফিরে যাও, যদি কোনোদিন আমার দেশ স্বাধীন হয় তুমি এসে উঠবে। একজন মেজর, নামটা আমার এখন মনে নেই, উনি চিঠি লিখেছিলেন যে চাঁদ, যদি আমরা স্বাধীন না হইতে এই আকাশে যেন তোমাকে আর না দেখে, বাবা, যদি স্বাধীন করতে পারি তবে তোমাকে দেখে ঈদ করব, আর না হলে ঈদ করব। আপনারা কি কখনো সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার? আমি খুব ভাগ্যবান। আমি কেন বলি, বঙ্গবন্ধু উকিল ছিলেন আমার ভাই, পিসাত্ত ভাই এসআর পাল, সবিতা রঞ্জন পাল, উনি ছিলেন আমার ভাই। বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হতেন, উনি এই আজকে হয়তো ফরিদপুরে ধরা পড়ছেন, ছাড়ার পরে দেখা গেল 2 পাড়া গেলে আবার অ্যারেস্ট হয়েছেন। 65 ওয়ারের পরে আমার ভাই ভয়ে চলে যান ভারতে। বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, যখন কলকাতায় গেলেন, তখন উনি বললেন আমার একজন মানুষকে খুঁজে দিতে হবে। কত বড় মনে, উনি মহামানব এমনি অন্যায়, কত বড় মাপের মানুষ। ওই ভাইকে আবার উনি ঢাকায় নিয়ে আসেন, এবং এই ভাই এই 27 নম্বর রোডে ছিলেন, এই কয়েক বছর আগে মারা গেছে। ওনার ফ্যামিলি আছে নাই, কিন্তু উনি ছিলেন। তো বঙ্গবন্ধু যে কত বড় মাপের। আমি যখন স্কুলে পড়তাম তখন যুক্তফ্রন্ট, মানে মুসলিম লীগের অবস্থা খুবই খারাপ,
তখন ওই ওনারা গিয়ে ভাষণ দিতেন, তো বঙ্গবন্ধুর ভাষণ হলে যেতাম, তখন আমি ছোট্ট ছেলে। তখন দেখেছেন আপনি সরাসরি? দেখেছি মানে কি, এবং ওনার কথাবার্তা মানে মনে হচ্ছে চুম্বকের মতন যে কথাগুলো বলে। আমি একটু মনিরুজ্জামানের কাছে, যে আপনি বলছিলেন 40 দিন ব্যাপী অনুষ্ঠানের কথা, সেটা আমরা জানি। এই আপনারা যে রংতুলিতে শোকগাথা করেছেন, আমরা আমাদের জানা মতো শিল্পীরা, চিত্রশিল্পীরা যারা চিত্রকর ছবি আঁকেন, তাদের আরো কিছু কর্মসূচি আছে, সেগুলো যদি একটু বলেন আমাদেরকে ডিটেইল এই 15ই আগস্ট উপলক্ষে। আপনারা জানেন যে এবছর যেহেতু 40 বছর, এই জন্য ব্যাপক কর্মসূচি আছে। বিভিন্ন গ্যালারিগুলোতে বঙ্গবন্ধুর স্মরণে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রদর্শনী হচ্ছে। শিল্পকলা তার দায়িত্ব নিয়েছে, ওখানে প্রায় শতাধিক শিল্পীর একটি চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে। কসমস গ্যালারিতে আজকে শুরু হলো প্রায় 75 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে, এবং সবাই বঙ্গবন্ধুকে কেমন দেখেছেন, কেমন দেখতে চান, আজকের প্রজন্মের শিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে কি ভাবেন, তাকে আগামী দিনে কিভাবে মূল্যায়ন হবে এই জাতির কাছে, এই সমস্ত বিষয়গুলো ছবির উপযোগ্য বিষয়। সংসদ ভবনের সাউথ প্লাজায় আপনারা জানেন যে দক্ষিণ মেয়রের ব্যবস্থাপনায় প্রায় 3 দিন ব্যাপী এখানেও একটি অংশ আছে যে শিল্পীরা দাঁড়িয়ে ছবি আঁকবে। তো এগুলো তো ছবি আঁকা, তাৎক্ষণিকভাবে ছবি আঁকবেন এবং সেটা প্রদর্শিত হবে। এবং সেটা শুরুটা ছিল খুব চমৎকার। যে আপনারা জানেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও কিন্তু একটু আঁকাঝোঁকের প্রতি তার অভ্যাস আছে। উনি কিন্তু কালকে তুলি ধরে ছবি এঁকেছেন শিল্পী শাহাবুদ্দিনের সাথে, শিল্পী শাহাবুদ্দিন, এবং তিনি একই ক্যানভাসে তুলি ধরেছেন। তো এটা আমাদের জন্য আসলে একটা অনুপ্রেরণার বিষয় যে একজন প্রধানমন্ত্রী সে কবিদের সাথে মিশতে পারেন, সে শিল্পীদের সাথে মিশতে পারেন, সে সাহিত্যিকদের সাথে, সে নাট্যকর্মীদের সাথে, সে আপামর জনগণের কাছাকাছি যেতে পারেন। এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আমরা ইতিহাস পড়ে যেটা দেখেছি, যে তখন তার খুনি চক্র তাকে দাফন করেছিল, কাউকে ধারে কাছে যেতে দেয়নি, এবং চরম একটা ভীতির সৃষ্টি করেছিল তারা। এটা যেন একটা তড়িঘড়ি করে কাজ, এবং চরম অশ্রদ্ধায় এমন একজন নেতাকে, আমাদের অবিসংবাদিত নেতাকে দাফন করা হয়েছিল। তো এই পরিস্থিতির কেন সৃষ্টি করা হয়েছিল? ভীতি ছড়ানোটা জরুরি হয়ে পড়েছিল কেন? এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আপনি মনে করেন যে তারা বলছে যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে জনগণ কোনো সাড়া দেয়নি তার মৃত্যুতে, তাহলে ভীতি কেন? এটা তো ওনাদের ভয়। ওনারা যেহেতু ভীতির ভিতরে ছিল, ভীতির ভিতর দিয়ে কাজটা করতে হয়েছিল, জনগণকে ভয় পেয়েছে, জনগণকে সম্পৃক্ত করে নাই। আর বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের নেতা, যাকে মৃত্যুর পরেও তার জানাজাটা পড়ানো হয়নি, তাকে লাইফবয় সাবান দিয়ে গোসল করানো হয়েছে, 570 সাবান আমি শুনেছি, এবং যেটা ইতিহাসে পড়ি যে কাফনের কাপড়টা ঠিক মতো আনা হয়নি, যে কোনো ওই বস্ত্রেই তাকে দাফন দেওয়া হয়েছে। এটা কি তার প্রাপ্য ছিল? মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভয় পাওয়ার কারণ যে মৃত্যুর পরে তার তো ওই সামাজিক, বা ওনারা ধর্মীয় বলে নিজেদেরকে, তাহলে ধর্মের আচার অনুষ্ঠানটা তো তাকে করা উচিত ছিল, করার সুযোগ দেওয়া হয়েছিল। তাহলে ভয়টা কাদের? এটার থেকে তো আপনি বুঝতে পারেন এটা ভীতিটা তাদের ছিল। অবশ্যই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার সুর করা বেশ কয়েকটি গান তখন বেশ আলোড়ন তুলেছিল। সেই গানগুলোর সৃষ্টির সময়ের কথাটা বলুন, কোন অনুপ্রেরণা থেকে, কোন অবস্থায়? আচ্ছা, আমি এর আগে একটা কথা বলি। আমি 14 তারিখ 14ই আগস্ট আমি রেডিওতে ছিলাম 12টা পর্যন্ত, বিজিত লাল দাসের একটা গান। যখন বেরোলাম সবাইকে নিয়ে, আর্টিস্ট সুবির টুবির সবাইকে নিয়ে, তখন দেখি ট্রাকের পর ট্রাক যাচ্ছে। আমি জানি পরের দিন উনি ইউনিভার্সিটি যাবেন, এর জন্য হয়তো সিকিউরিটির জন্য। 6:30টার সময় যখন
সকালবেলা মানে রেডিওটা 15 তারিখ 15 তারিখ সকালবেলা তখন মানে 14 তারিখ বিকেলে আপনি দেখেছেন নিজের চোখে যে 12টা রাত 12টার সময় দেখেছেন যে ট্রাক ট্রাকে যাচ্ছে। তখন তো সব লাইভ ট্রান্সমিশন হতো রেডিওতে, ড্রাইভার কিন্তু আমি রেকর্ডিং এ ছিলাম। রেকর্ডিং মানে বিদিতলাল দাস বাইরে চলে যাবে, যে কারণে আমি গানগুলো করার জন্য এত রাত্রে রেকর্ডিং হয় না, ওই দিন করেছিলাম আর কি। তারপরে যখন আমি পরের দিন সকালবেলা চিন্তা করলাম এমনি আমি মাইনরিটি, আর এই ঘটনার পরে যদি অফিস না যায় কি হয়, 3 বাধা অতিক্রম করে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে যারা আগের দিন রাত পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা বলছে, এমনও মানুষ আছে আজকে দুঃখ হয় কষ্ট হয়, আমরা বাঙালির মধ্যে এমন নরপশুরা আছে বলে যা করছে ভালোই করছে, মানে রাতারাতি তাদের ভুল পাল্টে রাতারাতি গেল। তারা ভুল পাল্টে গেছে। এরা কিন্তু রাজাকার না, না, এমন সুবিধাবাদী মানুষ সব জায়গায় আমরা দেখতে পাই, না, সব এরা জায়গায় কিন্তু আছে, কিন্তু রাজাকার না, রাজাকার বলে নাই, এরা কিন্তু মুক্তিযোদ্ধা। দুঃখটা এখানে, যদি একটা রাজাকার বলতো যে ঠিক আছে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার মধ্যেও যে এই এক রাতে বদলে গেল সবাই, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ 10%, তখন বড় কষ্ট হলো। তখন আমার একটা বুড়ো চাচা ছিল রেডিওতে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা যখন রেডিও অফিসে আসলেন এবং এসে ঘোষণা করলেন, তখন কি আপনি উপস্থিত ছিলেন না, সেখানে? তখন তো ভোরবেলা, আমি তার গেছি যখন- আগেই হয়ে গেছে ঘটনা। ঘটনা কিন্তু আপনি আমি- এসে শুনেছেন যে এমন একটা ঘটনা এমন ঘটেছে। ঘটনা হয়েছে, এবং যাদের সঙ্গে আগের দিন পর্যন্ত কথা বলছে এর মধ্যে 2-1 জন দিলাম, ওদের গলায় হাত দিয়ে বলছে যে সাবাস সাবাস, মানে তারপরে আপনাদের কাছে ইনস্ট্রাকশন কি ছিল, কি ধরনের অনুষ্ঠান এরপরে আমি পরিচালনা? বলছি আপনাকে, তারপরে আমাকে বলা হলো, ওই চাচা বললো যে চাচা আপনি হিন্দু মানুষ জান গিয়া, দেখছেন নি অবস্থা, হ্যাঁ ঠিক এই কথা বলে, যে গোলামের বাচ্চা আগের দিন বাপ ডাকছে এখন বাপ ডাকে না, এই জান গিয়ে আপনি। তখন আমি একটা ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে বাবার অসুস্থ বলে চলে আসি। তারপর তো আমাদের কথা হচ্ছে যে বঙ্গবন্ধু মানে কি, নৌকার কোনো গান করতে পারবেন না, ও টান দিতে পারবে না, কালা বলে কোনো ইয়ে করতে পারবে না, নানান ইনস্ট্রাকশন আসতে লাগলো। এবং ওরা প্রতিটি গানের সময় ওরা চেক করতো, বসে থাকতো, আমাদেরকে সার্চ করে করে ঢুকাতো। এটা কতদিন চলেছে এই পরিস্থিতি? বহুদিন, মানে ইতিহাস উল্টো দিকে চলতে শুরু করলো আর কি। তারপর ওই মানে দিন থেকে। যেদিন থেকে আবার আমরা পাকিস্তানে ঘোরাতে উঠলাম আর কি, ঘোরাটা উল্টা দিকে চলা শুরু হলো। তো এই দিন উল্টো থেকেই রথে চললো উল্টো দেশ। রথে চললো। এই ইতিহাসের এই উল্টো দিকে চলা আমরা কি পুরোপুরি থামাতে পেরেছি? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি না, মনে করেন? থামাতে পারিনি, তবে এখন স্থিমিত আছে, একদম থামাতে পারিনি। আপনি যদি মনে করেন 75 থেকে 88 সন পর্যন্ত আমি বলবো যারা ক্ষমতায় ছিলেন এবং স্বৈরশাসন যেগুলোই আসছে, এর ভিতরে কারা ছিল, তারা কাদের ছত্রছায়ায় ছিল? এদের ভিতরে তো ওই ভাই যেভাবে বলে কথাকথিত আওয়ামী লীগ আর যারা মুক্তিযোদ্ধা, তারাই তো তাদেরকে শক্তি জুগিয়েছে। সত্যি বহিঃশত্রু পাকিস্তান আমি মনে করলাম তাদের সাথে তো শক্তি এরাই জুগিয়েছে। এই লোকগুলো কারা, কোথায় আজকে তারা? আরেকটি বিষয় জানতে চাচ্ছি, বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার তো বঙ্গবন্ধুর পরিবার নানা সময় হয়েছে, আমরা দেখেছি। হত্যাকারীদের 12 জনের ফাঁসি কার্যকর হয়েছে, 12 জনের ফাঁসি হয়েছে, কিন্তু কার্যকর হয়েছে 5 জনের আমরা জানি। আর এর মধ্যে 7 জন বিদেশে পলাতক, এখনো তাদের ফিরিয়ে আনার উদ্যোগ সেভাবে এখনো সফল হচ্ছে না। না, এটা চেষ্টা তো আছেই। দেখেন, একটা জাতিকে বঙ্গবন্ধু যেমন স্বাধীনতার পরে এদেশে এসে তাকে 2.5-3 বছরের ভিতরে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একটা জাতি গঠন, জাতির চরিত্র গঠন, অর্থনীতি, সবকিছু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সব জিনিসগুলো তো হাত দিতে হয়েছে। এরকম একটা অবস্থার ভিতরে তাকে ব্যতিব্যস্ত করে তুললেন, হ্যাঁ, এই পরাশক্তি। তারা তো এখনও আছে, এখনও যে ষড়যন্ত্র চলছে, তাদের প্রচেষ্টা আছে, সেগুলোকে রহিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমি তো মনে করি দেশ এগিয়ে যাচ্ছে। এবং এই এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে হতাশ হলে চলবে না। মালয়েশিয়া কী অবস্থা বলেন? মালয়েশিয়াকে আমরা একটা উন্নত দেশ তো বলি, মালয়েশিয়া আজকে কত বছর, কিন্তু একটি দলই কিন্তু কোনো না কোনোভাবে তারা আজ পর্যন্ত দেশ শাসন করছে জনগণের ম্যান্ডেট নিয়েই। তাহলে দেশ এগিয়ে গেছে। তা আমার এখানে যে এই যে পরিবর্তনগুলো, হয়তো স্বৈরশাসন আসা, না হয় এই জন্য রাজাকার সমর্থিত সরকার আসা, এই জিনিসগুলো তো আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা তো একভাবে স্মুথলি চলতে আপনি কি পারি না। আশাবাদী যে বঙ্গবন্ধুর
হত্যাকারী যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে আনতে সমর্থ হবে সরকার, আপনি কি মনে না, করেন? তারা তো একসময় বীর দর্পে প্রকাশ্যেই ছিলেন। প্রকাশ্যে ছিলেন। আজকে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত, অর্থাৎ তারা জীবিত অবস্থায় মৃত্যুর সমান হয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যয় যে তাদেরকে ফিরিয়ে আনবেই, আমৃত্যু তারা যেখানেই থাকুক ফিরিয়ে আনার যে চেষ্টাটা আছে। কিন্তু আমি যে কারণে বললাম যে বিভিন্ন কারণে এখনও তো আমাদের এই দেশটাকে অর্থনৈতিকভাবে, কৃষি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তো এগিয়ে যাওয়ার পথটা দেখছি। এর ভিতর দিয়েও কিন্তু ওই কাজটাকে অগ্রাধিকার দিয়ে চেষ্টা করতেছি। কিন্তু আপনি তো বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র, তো এটা তো এত স্মুথ না। হ্যাঁ, জি। কত নিয়ম কানুনের ভিতরে আটকা পড়ে যাচ্ছে, তারপরে কি অবশ্যই। তাদের আনার আমরা চেষ্টা আছে। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার যেই গানগুলো, সেগুলোর সৃষ্টি সময়ের কথা কোন অনুপ্রেরণা থেকে করেছিল। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবো এই বিষয়ে। আরো একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আপনার সেই বিখ্যাত গানগুলো যেগুলো অনেকবার শুনেছি আমরা, বিজয় নিশান উঠছে, ওই রক্ত দিয়ে নাম লিখেছি, এ ধরনের গানগুলো আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে করেছেন। তো সেই গানগুলোর সুর করার কোন অনুপ্রেরণা থেকে, কোন কোন চেতনা থেকে করেছিলেন, আর সেই সময়ের গল্পটা যদি একটু আমাদেরকে বলেন। আমি বলি, তখন আমাদের এই স্বাধীন বাংলা বেতারে তাজউদ্দিন সাহেব প্রায় আসতেন এবং উনি এসেই বলতেন, আপনারা কোনো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধু সেই সোনার বাংলা আমরা ফিরে যাব। এই যে বলা এবং বঙ্গবন্ধুর যে কথা বলার, এই যে আমাদের সাহসটা, ওই সাহসে একটা গান আপনি জানেন যে 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা গান তৈরি হতো, তারপর সুর করা তো 1 ঘন্টার মধ্যে একটা গান, এত কঠিন কঠিন গান। মাইক্রোফোন কিন্তু একটা হলো আর্টিস্টের, তবলা একটা, তবলা দোতারার মধ্যে একটা, এখন 25-30 জন শিল্পী আর সেকেন্ড নোট, ফার্স্ট নোট, থার্ড নোট দিয়ে Chorus। এটার মধ্যে গাওয়া হতো, কিন্তু কোনো বেসুরা বা কিছু নাই। এই গানগুলো এখন কিন্তু 1000 মাইক দুইভাবে গাইতে পারি না। এটা একটা বিরাট ব্যাপার। ওই যে মানুষ বলে না, সত্যি সত্যি যদি আপনি আশা করেন যে অমুক কাজ করবেন, যেমন আমরা মন বেঁধেই ছিলাম যে আমরা দেশে ফিরে আসবো। আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই সময় অনেকগুলো গান তৈরি হয়েছে, যেটা আপনি বললেন, এবং অনেকগুলো জনপ্রিয় গান, তখন মানুষের কাছে এগুলো সাংঘাতিকভাবে গ্রহণীয় ছিল, এবং তারপরেও কিন্তু মানুষ এগুলোকে দারুণভাবে গ্রহণ করেছে, আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনেছি। কিন্তু অনেক গান এখন হারিয়ে যাচ্ছে, তো সেইগুলোকে সংরক্ষণের জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? আমি এইটা গান বাজনার ব্যাপারটা হলো অনেক টাকা পয়সার ব্যাপার, তারপরেও আমি ইউনিলিভারকে ধরে আমি অগ্রসর হয়েছিলাম। আমি প্রায় 50টা গান সিডি আকারে বের করে, এবং সব হলো ওই যে ক্লোজ আপের শিল্পীদের দিয়ে, তরুণ প্রজন্ম, যারা নতুন শিল্পী। এবং এরা যখন গান করে, বিশ্বাস করেন, ওরা বলছে, স্যার আমরা যদি ওই সময় হতো আমরা ওইরকম গান করতে পারতাম। এবং এখনও যে গানগুলো শুনেন, এই প্রজন্মের বাচ্চারা এত ভালো গিয়েছে। আমি তো বললাম এই প্রজন্মের উপরই আমরা তো শেষ, আমাদের তো আশা আকাঙ্ক্ষা সবই শেষ, এই বয়স আর কয়েকদিন বাঁচবো। কিন্তু এই নতুন প্রজন্ম এবার ওরা বঙ্গবন্ধুকে যেভাবে চিনতেছে, আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর কথা বলছি, যে প্রধানমন্ত্রী যেভাবে স্টেপগুলো, যেমন বঙ্গবন্ধু বলেছিলেন গোল্ড মেডেল দেওয়ার কথা, ওই যে 10 জন আমার শব্দ শুনে, উনি কিন্তু দিয়েছেন 2013-তে রেডিওতে সবাইকে দিয়েছেন। এবং আমার সঙ্গে ওনার কথা হয়েছিল, কিন্তু দেখা করতে পারছেন, নানান একটার পরে একটা ঝামেলা আছে, নাহলে উনি আমারে বলছিলেন যে আমাকে সাহায্য করবেন এই সিডিটা বার করার জন্য। অনেক গান আছে যেটা আমরা হারিয়ে যাবে, আর পাবো না। হ্যাঁ, সেই উদ্যোগটা আপনারা নিয়েছেন। আমি একটু যাচ্ছি মনিরুজ্জামানের কাছে। বঙ্গবন্ধু যেই চেতনার জন্য, যে চেতনা থেকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, যেই চেতনায় বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার এত বছর পরে এসেও সেটা অনেকভাবেই আমাদের অর্জিত হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি শিল্পী সাহিত্যিকরা নানাভাবে তাদের সেই সেই পরাজিত শক্তির টার্গেট হচ্ছে। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে
মুক্ত চিন্তার উপর আঘাত আসছে। তো আপনি কি মনে করেন যে এই যে একটা প্রতিক্রিয়াশীল একটা শক্তি এখনো শক্তিশালী আছে এবং তারা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে, আপনারা যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন তারা কিভাবে এই শক্তির সঙ্গে মোকাবেলা করবেন, কিভাবে ফাইট করবেন? না, এটা আপনি সত্যি বলছেন, তবে একটি সত্যি কিন্তু আপনার কথার থেকে বেরিয়ে আসে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যে অগ্রসর হচ্ছি, আমরা যে অদমনিত, সেটারই প্রমাণ কিন্তু আমাদের উপর আঘাত আসা। তা আঘাত কখন আসে? যখন আমাদের দমাতে পারছে না, আমরা পুনরুজ্জীবিত হচ্ছি বারবার, যে কারণেই এই আঘাতটা আসে। তো এই আঘাতকে ভয় পেলে চলবে না। তো কারণ বঙ্গবন্ধু তো কখনো পরাজয় বরণ করা মেনে নিতে পারেন নাই। না, সেটাই আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন আমরা দেখছি সাম্প্রতিক সময় যেটাই সাধারণ মানুষের কাছে বা আমরা মানে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন বিষয়টা তাদের জন্য খুব উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্লগার হত্যার কথা যদি বলেন, অন্যদেরকে হুমকি দিয়ে চিঠি পাঠানো, ফেসবুকে হুমকি দেওয়া, এই যে এই বিষয়গুলো চলছে সেগুলো কি চোখে দেখছেন আপনি? এগুলো উদ্বিগ্নের বিষয় তো যেহেতু আছে, যেহেতু সমাজে একটা অরাজকতা তৈরি করতে না পারলে কিন্তু আবার তাদের স্বার্থটা সিদ্ধি হবে না, এ কারণে তারা চেষ্টা করতেছে। কিন্তু যেহেতু 7.5 কোটি আজকে 16 কোটি, আমাদের এই জনগোষ্ঠীকে কি বলে নিয়ন্ত্রণে রাখা এবং মুক্ত চিন্তার যদি আপনি সুযোগ করে না দেন, এবং সুযোগটা আমিও যখন আমার থেকে করে নেই সেখানে আঘাত আসা, সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়তেই হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। সে জায়গাটাই কিন্তু এখন একটি ট্রানজিট পিরিয়ড আমি মনে করি। এই সময়টা থাকবে না, কেন তারা একটা সময় কিন্তু হতাশায় পড়বেই, এটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না আমার বিশ্বাস। আচ্ছা, তারা বঙ্গবন্ধুর যে চেতনা ছিল সেটিতে আবার ফিরে আসি। তার চেতনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো কতটা সফলভাবে সেটা করতে পারছে, আপনার মূল্যায়ন কি? না, এখানে চেষ্টা রয়েছে, করতেছি, কিন্তু আমরা দেখি যে না, এখানে আরো আপনি কি অনেক। মনে করেন অঙ্গ সংগঠনগুলো ঠিকভাবে কাজ করছে, এই বার্তা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে? আমরা দেখেছি যে সম্প্রতি একটা অন্তর্কোন্দলে ঢাকার বাড্ডায় 3 জনের মৃত্যু হলো। এই বিষয়গুলো কি বার্তা দেয় আমাদের কাছে? দেখেন, এই যখন একটি বড় সংগঠন থাকে, এটা আমি শুধু আওয়ামী লীগ বলেই বলতেছি না, ক্ষমতায় যদি আওয়ামী লীগের বাইরে অন্য সংগঠন থাকতো তার বেলায় একই চিত্র দেখতেন। যেহেতু একটা বড় সংগঠন, তার মানে বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো ঘটবেই। যেহেতু আমরা অনেক ঘন বসতি এবং চাওয়া পাওয়ার ব্যাপারটা আমাদের কাছে প্রবল, হ্যাঁ, এখানে এই ঘটনাগুলো ঘটবে। তবে এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করাও কিন্তু সরকারেরই দায়িত্ব। তাকেই আহ্বান জানাতে হবে, সাধারণ মানুষকে অভয় দিতে হবে যে হ্যাঁ, এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধটাও দিতে হবে। আমরা একটা দিতে বিরতি হবে। নিয়ে আসি, আমরা আরো কথা বলবো এই বিষয়ে। আবারও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার যেই চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যেই চেতনা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনার পরিপন্থী একটা গোষ্ঠী এখনো ক্রিয়াশীল এবং আমরা দেখতে পাই যে মুক্ত চিন্তার উপর এখনো নানাভাবে আঘাত আসছে। এই ঘটনাটা কেন ঘটছে এত বছর পরে? আমি আপনাকে একটা কথা বলছি, দেখেন, আমরা যে যুদ্ধ করলাম, পাকিস্তানের মতন এরকম শক্তিশালী আর্মির সাথে আমরা যুদ্ধ করছি 5-6 মাসের ট্রেনিং নিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এক ছিলাম। আপনি দেখেন আজকে আওয়ামী লীগে মুক্তিযুদ্ধ আছে, বিএনপিতে মুক্তিযুদ্ধ আছে, তারপরে জাতীয় পার্টিতে মুক্তিযুদ্ধ, আরও যারা আছে, একমাত্র জামাত ছাড়া সব এখানে আছে, হ্যাঁ। তারা কিন্তু আজকে যখনই মনে করেন যে যুদ্ধপরাধের ফাঁসি হচ্ছে, তাদের কিন্তু সোচ্চার না কোনো একটা আজ পর্যন্ত। মানে আপনি বলছেন যে মুক্তিযোদ্ধারাও সব এক হতে পারছে না? ওই তাদের মধ্যে বিভক্তি আছে। বঙ্গবন্ধুর যে চিন্তাধারায় আমরা যুদ্ধ করেছিলাম বা দেশ স্বাধীন, ওরা ওইখান থেকে চলে গেছে, ওরা এখন ওইখান থেকে ওদের সঙ্গে হাত মিলেছে। আজকে যদি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়,
আপনার কোন পকেটে টাকা আছে, কোন পকেটে আমি সব কিছু জানবো। যে কারণে যে মৃত্যুগুলো হচ্ছে, সরকার একার পক্ষে এটা ঠেকানো সম্ভব না। মানে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মধ্যে বিভক্তির কারণে বিভক্তি হয়ে এবং কিছু একটা অংশ বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুতি হয়ে ওদের সঙ্গে আছে এবং তারা চাচ্ছে যে আবার পাকিস্তান আনতে পারি নাকি। তো এটা হলো তার দুঃস্বপ্ন। মানুষ আজকে বঙ্গবন্ধুকে হয়তো তার দেহটা শেষ করে দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে বঙ্গবন্ধুকে আমরা কি সরে গেছি? আমি সবার কথা বলছি না, আমি তো আমি রাজনীতি করি না, আমি তো বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক চুলো নড়ি নাই। মৃত্যু আমার হয়ে যেতে পারে, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরব না। এইরকম অনেক মুক্তিযোদ্ধা আছে যারা এই পথে এখনো আছে এবং থাকবে। কাজেই একজনকে মেরে ফেললেই যে তার হয়ে যাবে সেইটা না। কাজে আমরা আশাবাদী। নিশ্চয়ই আমি আশাবাদী, ভীষণ আশাবাদী। জি, আপনার কাছে যাচ্ছি, আপনারা যে আয়োজন করলেন রংতুলিতে শোকগাথা বা নানা সময় বিভিন্ন রকম আয়োজন আপনারা করে থাকেন শিল্পকলার মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্ত বুদ্ধির চেতনা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যাওয়ার জন্য, তো আপনাদের এই প্রকল্প বা এই কাজগুলো আপনি কি মনে করেন যে যে উদ্দেশ্য করছেন সেটা সফল হবে, বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার কথা আমি বলতে এক কথাই বলতে পারি যে আমরা অবশ্যই সফল হব। কারণটা হলো এটা যে পৃথিবীতে বহু দেশ আছে যারা স্বাধীনতা লাভ করেছে, অর্থনৈতিক মুক্তি লাভ করেছে, কিন্তু সভ্য হয়নি। সভ্যতা হতে হলে কিন্তু কালচারাল বিপ্লবের দরকার। ঠিক। একটা সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কিন্তু একটা জাতি সভ্য হয় না। অর্থনীতিতে সে এগিয়ে যেতে পারে, কৃষিতে এগিয়ে যেতে, অনেক কিছু হতে পারে, সেই জায়গাটা আমাদের গ্যাপ আছে। কিন্তু বঙ্গবন্ধুর একটা আজন্ম প্রচেষ্টা ছিল কিন্তু যে আমাদের সংস্কৃতিকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়া। যে জায়গাটা ৭৫-এর পরে যে বাধাপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের অগ্রগতির প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা বাধাগ্রস্ত। সেখান থেকে আমরা যে মুক্তমনার মানুষ, ক্রিয়েটিভ যারা সৃষ্টিশীল মানুষ, এই মানুষরা কিন্তু সৃষ্টি করে যাচ্ছে, সৃষ্টি করে যাবে, এবং তাদেরকে এই সমস্ত আপনার এই পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বঙ্গবন্ধুর চেতনা বা স্বাধীনতার চেতনা বা মুক্ত বুদ্ধির যে চেতনা সেটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের পরিকল্পনাগুলো কি আমি একটু জানতে চাচ্ছি। আমরা যে যে ক্ষেত্রে কাজ করছি, আজ চিত্রকলার ক্ষেত্রে আমরা কাজ করতেছি। চিত্রকলার ক্ষেত্রে দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে যত ছবি আঁকা হয়েছে, মুক্তিযুদ্ধকে নিয়ে যত ছবি আঁকা হয়েছে, সেটা কিন্তু শুধু এই বঙ্গবন্ধু ৭৫ মারা যাওয়ার পর থেকে না, বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়ে উঠছেন, আমি বলি ৫২ থেকেই ৬ দফা আন্দোলন, তারপরে থেকে গণ অভ্যুত্থান ৬৯, ৭০ পর্যায়ক্রমে দেখেন শিল্পীরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজপথে ছিল, এবং আমরা আমাদের ছবি নিয়ে, ছবিটাই আমাদের অস্ত্র, আমরা কিন্তু প্রতিবাদে রাজপথে ছিলাম এবং জনগণকে আমরা উৎসাহ জুগিয়েছি যে না আমরা আছি তোমাদের কাছে, তোমাদের সাথে। অতএব আমরা আমাদের কাজটা করে যাচ্ছি এবং আমি আশাবাদী যে আগামী প্রজন্ম অবশ্যই আমাদেরকে অনুসরণ করবে এবং তারা এগিয়ে যাবে। কারণ আপনি ৫ বছর আগে তো জয় বাংলা কথাটা কজনে বলতো। একটা বিষয় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে প্রদর্শনী হচ্ছে সেখানে কিছু দুর্লভ চিত্র আছে বঙ্গবন্ধুর, সেগুলো সম্পর্কে একটু যদি আমাদেরকে জানান। আসলে এই ছবিগুলো আরো অসংখ্য ছবি আছে আমরা জানি, যেগুলো জানি না। এখন দেখেন, যেহেতু দেশে একটা স্থিতিশীল অবস্থা আছে আমরা মনে করি, এই সময় কিন্তু আমরা মুক্ত মনে এই কাজগুলো করতে পারতেছি। আজকে আমরা যার কাছে অনেকে তো ছবি বের করতে সাহস পায়নি, আজকে কিন্তু তারা তাদের ছবিটা নিয়ে বেরিয়ে আসছে। তারা মনে করতেছে যে আমার কাছে আছে, আমি আজকে জনগণকে দেখাই। ঠিক এভাবেই কিন্তু এই ছবিগুলো বেরিয়ে আসতেছে এবং আমরা নতুন নতুন ছবি দেখতেছি, অসাধারণ ছবি। আমরা একটা সময় তো আপনিই জানেন যে 10 বছর আগে বঙ্গবন্ধুর একটা ছবি খুঁজতে হতো, একটা ভালো ছবি, আর আজকে শত 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 ছবি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।